ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সবুজ চত্বর। সময় ঝলমলে এক দুপুর। ক্যানভাসের রঙে আঁচড় দিতে দিতে গল্পের নায়ক সাদাফ কথা বলছিল তার ক্লাসমেট সুমাইয়ার সাথে। সানাপ, তোর এই ল্যান্ডস্কেপটা কিন্তু অসাধারণ হয়েছে। কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। এইবারের এক্সিবিশনে এটা ফার্স্ট হবে, আমি বলে দিলাম। আরে ধুর, কী যে বলিস। আমি ফার্স্ট হওয়ার জন্য আঁকি না, আঁকি নিজের ভালো লাগা থেকে। তোর সাবজেক্টটা কি এবারের? আমি প্রোটেক্ট করছি, কিন্তু মডেল খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তুই কি একদিন আমার মডেল হবি প্লিজ? আমি আমি তো মডেলিংয়ের জানি না, আমাকে দিয়ে হবে না রে ভাই। সুমাইয়া সাদাফের গাল টেনে দিয়ে বলে, হবে হবে, তুই এমনভাবে লজ্জা পাস, দেখতে কী যে কিউট লাগে। আচ্ছা, তোর কোনো গার্লফ্রেন্ড নেই কেন বল তো? তুই তো দেখতেও অনেক কিউট, হ্যান্ডসাম আর খুব মিষ্টি, আর্টও দারুণ। গার্লফ্রেন্ড? আমার দ্বারা ওসব হবে না। তাছাড়া আমার জীবনে এমন একজন আছে যার ভয়ে কোনো মেয়ে আমার দিকে তাকাতেও সাহস পায় না। কে সে? তোর মা? না, ওর জম। হঠাৎ এক মেঘ গম্ভীর পরিচিত নারী কণ্ঠস্বর শুনে সাদাফ আর সুমাইয়া দুজনেই চমকে উঠল। তাদের থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে নিঝুম। তার পরনে কালো টপস আর কার্গো প্যান্ট, পায়ে ভারী বুট, চোখে অ্যাভিয়েটার সানগ্লাস। এই হলো গল্পের নায়িকা নিঝুম। সে তার কালো স্কুটিটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার দৃষ্টি যেন দুটো ধারালো ছুরি হয়ে সুমাইয়ার উপর বিঁধে আছে। সুমাইয়া ভয়ে কাঁপা কাঁপা গলায় সাদাফকে বলে, উনি উনি কে? আমার আমার চাচাতো বোন নিজুম আপু। শুধু আপু, আর কিছু না? আপু, আসসালামু আলাইকুম, ভালো আছো? নিঝুম সুমাইয়াকে আপাদমস্তক দেখে বলে, এই ছেড়ি, তোরে তো দেখতে পুরোই চাইনিজ মাল মনে হইতাছে। অল্প হটো আছোস। নাম কি তোর? সুমাইয়া। সুমাইয়া? তা আমার ছ্যামড়াটার লাগে এত কিসের হাসাহাসি চলতেছিল শুনি? আর ওরে কিউট কর সাহস তোরে কে দিছে? হ্যাঁ আপু প্লিজ, ও আমার ক্লাসমেট, আমরা শুধু নোটস নিয়ে। তুই চুপ কর, একটাও কথা কবি না। আমি কথা কইতেছি ওর লগে। কি রে, কানে কথা কইতে চাই না? জিগাইলাম না কি কথা কইতেছিলি? কিছু না আপু, আমি যাই। সুমাইয়া প্রায় দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। আই খাড়া খাড়া কইতেছে। সুমাইয়া ভয়ে দাঁড়িয়ে পড়ল। শোন, আজকের পর যদি তোরে আমি আমার সাদাফের 100 হাতের মধ্যেও দেখছি, তাইলে কিন্তু তোর ওই চাইনিজ গালের ডিজাইন না আমি বদলায় দেব, মনে থাকে জানো। সুমাইয়া কাঁদতে কাঁদতে চলে গেল। সাদাফ অপমানে লজ্জায় মাটির সাথে মিশে যেতে চাইছিল। এইটা তুমি কি করলে আপু? সবার সামনে আমাকে অপমান করলে। অপমান? আমি তোরে বাঁচাইলাম। ওই মাইয়াটা তোরে পটানোর ধান্দাই ছিল, তুই বোঝস না রে কাদা। ও আমার বন্ধু। বন্ধু? আমি থাকতে তোর আবার মাইয়া বন্ধু লাগে নাকি? চ বাসায় চ। আজকা তোরই একদিন কি আমারই একদিন, সেটা আমি দেখব। নিঝুম সাদাফের কানটা খপ করে ধরে বলল, লাগছে, ছাড়ো, সবাই দেখছে তো। দেখুক, সবাই দেখুক। তুই যে আমার জিনিস সেইটা আজকে আমি সবার চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেবো। চ। নিঝুম প্রায় টেনে হিঁচড়ে কান ধরে সাদাফকে ভার্সিটি থেকে বের করে তার স্কুটির পিছনে বসালো। ভালো কইরা কোমর ধইরা ব। আজকের স্কুটি কিন্তু হেলিকপ্টারে রূপান্তর হইব। যেই বলা সেই কাজ। নিঝুম বুম স্পিডে গাড়ি চালিয়ে সোজা সাদাফদের বাড়ি পৌঁছে গেল। সাদাফদের ড্রয়িং রুমে যেন কোর্ট বসেছে। এক পাশে সাদাফের বাবা মা, অন্য পাশে নিঝুমের বাবা মা, আর মাঝখানে দাঁড়িয়ে আছে নিঝুম। তার চোখে জল, মুখে কান্নার অভিনয়। বড় চাচি, আমি কি করবো তুমি কও? আমার চোখের সামনে আমার সাদাফটা হাতছাড়া হইয়া যাইতেছে। ভার্সিটির মাইয়ারা ওরে মাইরা নিয়ে যাইব, আর আমি বইয়া বইয়া দেখুম। সাদাফের মা বলেন, আরে কি বলিস এসব? সাদাপ অমন ছেলে না। অমন ছিল না? আমি নিজের চোখে দেখছি চাচি। একটা মাইয়া ওর গালে হাত দিতেছিল। আমার তো তখনই মাইয়াটা চুল ছিঁড়া ফালাইতে ইচ্ছা করতেছিল। মিথ্যা কথা, ও আমার গালে হাত দেয়নি। আই, তুই আমার কথার উপরে কথা বলবি না। মুরব্বীদের সামনে চিল্লাস? দেখোস না বড় চাচা, দেখো না কি বেয়াদব হয়েছে, দেখো। সব ওই মাইয়াগুলোরই দোষ। নিঝুমের বাবা বলেন, নিঝুম, মা তুই থাম। সাদাপ বাবা, ও তোর বড় বোন। বোন? কিসের বোন? ও আমার জামাই হইব। আমি ওরেই বিয়ে করুম।
ছোটবেলায় থাইকা আমি ওরে আমার জামাই বানানোরই স্বপ্ন দেখছি, আর এখন অন্য কোনো শাকচুন্নি এসে আমার স্বপ্ন কায়রা নিব, এটা আমি হইতে দিব না। সাদাফের বাবা বলেন, পাগল হলি নাকি? ও তোর 5 বছরের ছোট, আর ও এখনো পড়াশোনা করছে। তো কি হয়েছে, ছোট হইলে কি জামাই হইতে পারবো না? আর পড়াশোনা, আমি কি ওরে পড়াশোনা করতে মানা করছি? বিয়ের পরে পড়বো, দরকার হইলে ওর পড়ার খরচও আমিই দিব, কিন্তু বিয়ে আমি ওরেই করবো ব্যাস। নিঝুমের এই ঘোষণার পর বাড়িতে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। অসম্ভব, আমি তোমাকে কোনোদিনও বিয়ে করব না। তুমি একটা গুন্ডি, তুমি আমার জীবনটা শেষ করে দেবে। এমনিতেই ছোটবেলা থেকে অত্যাচার করে আসছো, এখন বিয়ে করলে না জানি কি হয় আল্লাহই ভালো জানেন। কি কইলি তুই? আমি গুন্ডি আর তোর জীবন আমি শেষ করুম? দাঁড়, তোর জীবন তো আমি আজকেই শেষ করতেছি। নিঝুম সাদাফকে মারতে উদ্যত হলো। দুই পরিবারের সদস্যরা মিলে তাদের ছাড়ালো। এরপর শুরু হলো নিঝুমের আসল নাটক। মেঝেতে বসে পড়ে ওড়না দিয়ে চোখ মুছতে মুছতে বলে, ঠিক আছে, তোমরা কেউ যখন আমার কথা শুনবাই না, তখন আমার আর বাইচা থাইকা কি লাভ? আমি সাদাফরে না পাইলে আমি বিষ খাবো, চার থাইকা লাভ দিমু, আমার লাশের মুখটাও তোমরা দেখতে পাইবা না। হ্যাঁ, এই নিঝুম, চুপ কর, কিসব অলক্ষণে কথা বলছিস? নিঝুমের এই ইমোশনাল ব্ল্যাকমেল, হুমকি আর কান্নাকাটির অভিনয়ে দুই পরিবার অতিষ্ঠ হয়ে উঠল। শুধু আজকের ঘটনা নয়, অনেক দিন ধরেই চলে আসছে এমনটা। তারা জানতো নিঝুম যা বলে তা সে করে ছাড়ে। টানা 3 দিন ধরে এই নাটক চলল। নিঝুম খাওয়া দাওয়া বন্ধ করে দিল। সে তার নিজের হাত কেটে ফেলারও অভিনয় করলো। অবশেষে নিঝুমের জেদ আর ভণ্ডামির কাছে সবাই হার মানল। সাদাফের বাবা বললেন, ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই হবে, কিন্তু আমার ছেলেটার যদি কোনো ক্ষতি হয় তাহলে? তোমার ছেলের কোনো ক্ষতি হইব না বড় চাচা, ওরা আমি ফুলের মতো কইরা রাখুন, খালি একটু শাসনের উপরে আর কি। সাদাফের সব আপত্তি, সব প্রতিবাদ, তার সব স্বপ্ন নিঝুমের গুন্ডামিপূর্ণ ভালোবাসার ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল। তার বিয়ের দিন ঠিক হয়ে গেল আগামীকালই, তার নিজেরই অমতে। সাদাফদের বাড়ির ছাদ, দুই ভাইয়ের পাশাপাশি বাড়ি হয়, ছাদ দুটো লাগোয়া, মাঝখানে শুধু একটা নিচু দেওয়াল ব্যবধান। আজ সেই ছাদে প্যান্ডেল খাটিয়ে বিয়ের আয়োজন করা হয়েছে। সাদাফের বিয়ে তার নিজেরই সিনিয়র গুন্ডি চাচাতো বোন নিঝুমের সাথে। শেরওয়ানি পরে মাথায় পাগড়ি দিয়ে সাদাফকে দেখাচ্ছে এক তরুণ রাজপুত্রের মতো, কিন্তু তার মুখটা শুকিয়ে আমটি হয়ে গেছে। সে এমনভাবে বসে আছে যেন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। সাদাফের বন্ধু রিয়াদ ফিসফিস করে বলে, কী রে দোস্ত, এমনভাবে মুখটা প্যাঁচার মতো করে বসে আছিস কেন? আজ তো তোর বিয়ে, খুশির দিন। খুশি? আমার জীবনে খুশি নামের শব্দটা আজ থেকে মুছে গেল রিয়াদ। আজ আমার বিয়ে না, আমার কোরবানি হচ্ছে। আরে নিঝুম আপু তো তোকে ভালোবাসে, দেখতেও তো অনেক সুন্দরী, দেখিস বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। ভালোবাসে? ওটা ভালোবাসা না, ওটা টর্চার। তুই দেখিস বিয়ের পর ও আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে ছাড়বে। ঠিক তখনই কনের সাজে নিঝুমকে নিয়ে আসা হলো। ভারী লাল লেহেঙ্গা, সর্বাঙ্গে সোনার গহনা আর লম্বা এক ঘোমটার আড়ালে তার মুখ ঢাকা। তাকে দেখাচ্ছে সাক্ষাৎ এক রানীর মতো, কিন্তু সাদাফের মনে হলো রানী নয়, বরং এক জল্লাদ তার দিকে এগিয়ে আসছে। কাজী সাহেব বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। মানিঝুম, তুমি কি সাদাবকে 5 লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি আছো? নিঝুম ঘোমটার ভিতর থেকে গমগমে গলায় বলে দিল, কবুল কবুল কবুল। আমি তো 3 বার কবুল বলতে বলিনি। নিঝুম একটু ঝুঁকে এসে কাজী সাহেবকে ফিসফিস করে বলে, আরে কাজী সাহেব, আমি শুনেছি 3 বার কবুল বলতে হয়, যেহেতু বলতেই হবে তাই একবারেই বলে শেষ করে দিলাম। কেমন হলো, ভালো হয়নি? কাজী সাহেব অবাকের সাথে এটাও বুঝলেন এটা সত্যি একটা গুন্ডি মেয়ে। নিঝুমের কবুল শব্দটা এত জোরে এবং দৃঢ়ভাবে উচ্চারিত হয়েছিল যে উপস্থিত সবাই একবার চমকে উঠল। এবার কাজী সাহেব সাদাফের দিকে ফিরলেন। বাবা সাদাব, তুমি কি নিঝুমকে 5 লক্ষ টাকা দেনমোহর বিনিময়ে তোমার স্ত্রী হিসেবে? কাজী সাহেবের কথা শেষ হওয়ার আগেই সাদাফ প্রায় চিৎকার করে উঠল। না। পুরো প্যান্ডেল জুড়ে যেন বাজ পড়ল। সবাই হতবাক। সাদাফের বাবা মা আতঙ্কিত চোখে তার দিকে তাকালেন। নিঝুমের বাবা রাগে গজগজ করতে লাগলেন। না মানে আমি বলতে চাইছি দিনমোহরটা 5 লক্ষ কেন হবে?
আরও বেশি হওয়া উচিত। সাদাফ কোনো মতে পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সে জানতো সেই বিয়েতে কবুল বলতে পারবে না। বাবা, তোমার স্ত্রীর প্রতি তোমার ভালোবাসা দেখে আমি মুগ্ধ হলাম। ঠিক আছে, দেনমোহর 10 লক্ষ টাকা করা হলো। এবার বলো, তুমি কি রাজি আছো? সাদাফ চুপ করে রইল, তার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। সাদাফের এই নীরবতা দেখে নিঝুমের মাথায় রক্ত উঠে গেল। সে তার ভারী লেহেঙ্গার নিচ থেকে সবার অলক্ষ্যে তার পায়ে থাকা পেন্সিল হিলের জুতোটা খুলল। তারপর ঘোমটার আড়াল থেকেই সে তার সেই ভয়ঙ্কর হাই হিলটা দিয়ে সাদাফের পায়ের পাতার উপর সজোরে একটা চাপ দিল। পেন্সিল হিলের তীক্ষ্ণ মাথাটা সাদাফের পায়ের মাংসে গেঁথে যাওয়ার সাথে সাথেই তার মুখ দিয়ে এক অমানসিক আর্তনাদ বেরিয়ে এলো। উফ, কবুল। সাদাফ যন্ত্রণায় এমনভাবে চিৎকার করে কবুল বলল যে সবাই ভাবলো সে বুঝি খুশিতে আবেগে আত্মহারা হয়ে গেছে। সাদাফের এক চাচি বলেন, আহা, ছেলেটার মনে কত ভালোবাসা, একেবারে চিৎকার করে কবুল বলল। নিঝুমের এক খালা বলেন, বলবে না আমাদের নিঝুম কি যেমন তেমন মেয়ে নাকি, সাক্ষাৎ হুড়বড়ি। সাদাফ তখন যন্ত্রণায় কাতরাচ্ছে আর নিঝুমের দিকে আগুন ঝরানো চোখে তাকাচ্ছে। নিঝুম ঘোমটার ভিতর থেকে তার দিকে তাকিয়ে একটা চোখ মারল, যেন বলল, আমার সাথে লাগতে আসবি চামড়া? বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ, এখন নিঝুমকে বিদায় জানানোর পালা। যেহেতু পাশাপাশি বাড়ি, তাই পালকি বা গাড়ি কোনো ব্যাপার নেই। নিঝুম শুধু ছাদের মাঝখানে নিচু দেওয়ালটা টপকে এপার থেকে ওপারে যাবে, কিন্তু নিয়ম তো নিয়ম, তাই কান্নাকাটির একটা পর্ব শুরু হলো। আমার মা, আমার বুকটা খালি করে চলে গেলি রে। কেঁদো না নিঝুমের মা, তোমার মেয়ে তো পরের বাড়িতে যাচ্ছে না, নিজের বাড়িতেই থাকছে। সবাই যখন কান্নাকাটিতে ব্যস্ত, তখন নিঝুম তার বাবার কাছে গেল। তার বাবা একজন রাশভারী মানুষ, তিনিও মেয়ের বিদায় বেলায় চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। মারে, ভালো থাকিস, জামাইয়ের খেয়াল রাখিস, আর আর বেশি গুন্ডামি করিস না। শোনো আব্বা, বল মা। এক ফোঁটা চোখের পানিও যদি আমি তোমার চোখে দেখছি তাইলে কিন্তু খবর আছে। মানে তোমার ডায়াবেটিস থাকা সত্ত্বেও তুমি যে রাতের বেলা লুকিয়া লুকিয়া ফ্রিজ থেকে মিষ্টি খাও, সেটা আমি আমারে বইলা দিব। তখন তোমার কি হইব তুমি নিজেই ভাইবা দেখো। মেয়ের মুখে এই ভয়ঙ্কর হুমকি শুনে নিঝুমের বাবার চোখের পানি মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল। তিনি দ্রুত চোখ মুছে মেয়ের মাথায় হাত রেখে জোর করে হাসার চেষ্টা করতে করতে বললেন, যা যা মা, যা, সুখে থাক। আমি তো কাঁদছি না, আমার চোখে তো ধুলো পড়েছে। নিঝুম একটা বিজয়ীর হাসি দিয়ে সাদাফের দিকে এগিয়ে গেল। সাদাফ তখন তার বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল। সাদাফের হাতটা খপ করে ধরে বলল, চ কোথায়? বাসা করে। এই কথা বলে নিঝুম প্রায় টেনে হিঁচড়ে সাদাফকে নিয়ে তাদের নতুন সাজানো ঘরের দিকে এগিয়ে গেল। পিছনে পড়ে রইল একদল হতবাক এবং আমোদিত আত্মীয় স্বজন, যারা বুঝতে পারছিল এই নতুন সংসারে বিনোদনের কোনো অভাব হবে না। সাদাফদের বাড়ির দোতলায় নতুন করে সাজানো একটা ঘর, তাদের বাসর ঘর। ফুলের মিষ্টি গন্ধ আর আতরের সুবাসে ঘরটা মম করছে, কিন্তু সাদাফের নাকে এই গন্ধটাও যেন বিষের মতো লাগছে। সে শেরওয়ানি পরেই ঘরের এক কোণায় থাকা সোফাটায় জড়সড় হয়ে বসে আছে। তার মনে হয়েছে সে বাসর ঘরে নয়, বরং কসাইখানায় কোরবানির অপেক্ষায় থাকা এক নিরীহ পশু। হে আল্লাহ, তুমি আমাকে কোথায় এনে ফেললে? এই গুন্ডিটার হাত থেকে আমাকে বাঁচাও। আমি কাল থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর কোনোদিনও মিথ্যা বলবো না। শুধু আজকে রাতটার জন্য আমাকে বাঁচিয়ে দাও। ঠিক তখনই ঘরের দরজাটা সশব্দে খুলে গেল। ভেতরে প্রবেশ করলো নিঝুম। তার পরনে এখনও সেই ভারী লেহেঙ্গা, কিন্তু মুখের ঘোমটাটা সরানো। তার মুখে কোনো লাজুক হাসি নেই, আছে এক শিকারী বাঘিনীর মতো চাহনি। সে ভিতরে ঢুকেই প্রথমে দরজাটা ধুম করে লাগিয়ে ছিটকিনিটা তুলে দিল। ছিটকিনির শব্দটা সাদাফের কানে যেন ফাঁসির আসামির চূড়ান্ত রায়ের মতো পৌঁছালো। নিঝুম সাদাফের দিকে এগিয়ে এসে দুহাত কোমরে দিয়ে বলল, আই চামড়া। জি 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 আপু। কি কইলি? আপু? বিয়ের পর জামাই তার বউরে আপুটাকে নাকি? তোর কি মাথায় গোবর ভরা? না, মানে অভ্যাস তো, তাই। অসভ্য বদলা। আজকে থাইকা তুই আমারে হয় নিঝুম কইবি নাইলে জান কইবি, যে কোনো একটা। কোনটা কইবি ঠিক কর।
নিঝুম, আপাতত এটাই চলুক, পরে জানের ট্রেনিংটাও আমি তোরে দিয়া দেবো। এখন কথা হইলো, তুই সোফায় বসে কি করস? এটা বাসর ঘর, তোর পড়ার ঘর না। ওইটা কাটে আয়। না মানে আমার আমার ঘুম পাচ্ছে না, আমি এখানেই ঠিক আছি। ঘুম যে এত রাত রাইতে আসবো না সেই ব্যবস্থা তো আমিই করতেছি। ভালো কথা কইলাম, উইঠায়, নাইলে কিন্তু আমি আসতেছি। প্লিজ নিঝুম, আমার আমার পরীক্ষা সামনে, আমার পড়তে হবে। পরীক্ষা? বাসর রাইতে জামাই তার বইয়ের লগে পরীক্ষা দেয়? এটা তো আমি প্রথম শুনলাম। কিসের পরীক্ষা দিবি শুনি? ভালোবাসা? সাদাফের কোনো অজুহাতি যখন কাজে দিল না, তখন নিঝুম নিজেই এগিয়ে গেল। ঠিক আছে, তুই যখন আসবি না তখন আমারই যাইতে হইব। নিঝুম এক ঝটকায় সাদাফকে সোফা থেকে টেনে তুলল। সাদাফ বাধা দেওয়ার আগেই নিঝুম তাকে পাঁচগোলা করে তুলে নিল। আরে আরে, কি করছো? নামাও, কেউ দেখে ফেললে কি ভাববে? নিঝুম সাদাফকে অনায়াসেই কোলে নিয়ে কাঠের দিকে এগোতে এগোতে বলল, কে দেখবো? ঘরটা তুই আর আমি ছাড়া আর কোনো জিনভূত নাই। আর ভাবা ভাবি কি আছে? জামাইরে কোলে নেওয়ার অধিকার সব বইয়েরই আছে। দর্শক, আপনারা আবার কিছু মনে করেন না যে এটা আবার কেমন কথা, বউ জামাইকে কেমনে কোলে নেব। আসলে কি বলুন তো, আমার জামাইটা একটু রোগা আর আমি একটু মোটা টাইপের। আবার এতটাও মোটা না, জামাইকে কোলে নেওয়া আমার যথেষ্ট শক্তি আছে। আমাকে আবার মোটামুটি বলে খেপাইবেন না, ঠিক আছে? এই বলে দিলাম কিন্তু। নিঝুম সাদাফকে ফুলের বিছানার উপর প্রায় ছুঁড়ে ফেলে দিল। এরপর সে নিজেও খাটে উঠে এসে সাদাফের দুপাশে দু হাত রেখে তার উপর ঝুঁকে পড়ল। কি দেখছি আমরা? ভয় পাইছস? দেখো নিঝুম, আমরা আমরা তো কাজিন, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। এসব এসব ঠিক না। ঠিক না মানে? কাজী সাহেব আমাদের কবুল পড়াইছে, এর চেয়ে বড় ঠিক আর কি আছে? তুই এখন দেশের আইন শরীয়ত মতে এবং সামাজিকভাবে আমারই জামাই, আর জামাইয়ের উপর স্ত্রীর সব অধিকার আছে, বুঝছস? কিন্তু আমি আমি এখনো প্রস্তুত নই। প্রস্তুত নও? আমি তোরে এক রাতের মধ্যেই এমন প্রস্তুত করবো যে তুই নিজে আমারে ছাড়তে চাইবি না। এই কথা বলে নিঝুম আর কোনো সুযোগ দিল না। সে আগ্রাসীভাবে সাদাফের উপর ঝাঁপিয়ে পড়ল। আর ভারী লেহেঙ্গা, গয়নার ওজন সব কিছু উপেক্ষা করে সে সাদাফকে শাসন করতে শুরু করলো। তার চুম্বন ছিল তীব্র, স্পর্শ ছিল মাদকতাময়। সাদাফের শান্ত গোছালো জীবনে এ এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। সে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু নিঝুমের শক্তির কাছে তার সব প্রতিরোধ খড়কুটোর মতো উড়ে যাচ্ছিল। ছাড়ো প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসে। ধীরে ধীরে নিঝুম সাদাফের শার্টের বোতাম খুলতে খুলতে বলে, বেশি চ্যাটান করবি না তো, চুপচাপ যা কই তা শোন, নাইলে কিন্তু তোর এই সাধের শরীরের হাড্ডি আমি এমনভাবে ভাঙবো যে সারা জীবন হুইল চেয়ারে বইয়া ছবি আঁকতে হইব। নিঝুমের এই রোমান্টিক অত্যাচার যখন তার চরম পর্যায়ে পৌঁছতে যাচ্ছিল, ঠিক তখনই সে থেমে গেল। সে দেখল সাদাফের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তার ফর্সা মুখটা ভয়ে অপমানে লাল হয়ে গেছে। সে একটা নিরীহ খরগোশের মতো কাঁপছে। সাদাফের এই অসহায়, প্রায় কেঁদে ফেলার মতো মুখ দেখে নিঝুমের বুকের ভিতরটা হঠাৎ করে মোচড় দিয়ে উঠল। তার সব রাগ, সব জেদ, সব আগ্রাসন যেন এক মুহূর্তে উবে গেল। সে সাদাফের উপর থেকে সরে গিয়ে পাশে বসল। তারপর অপ্রত্যাশিতভাবে সে খিলখিল করে হেসে উঠল। দূর, তোর মতো একটা ভিতর ডিমের লোকে রোম্যান্স কইরাও মজা নেই, একেবারে পাঞ্চে। আমি তো ভাবছিলাম তুই একটু একটু ফাইট দিবি, একটু বাধা দিবি, কিন্তু তুই তো দেখি কান্না শুরু কইরা দিছস। মানে? মানে আমি তোর শুরু ভয় দেখাইতেছিলাম রে গাধা, দেখতে চাইতেছিলাম তোর দৌড় কত দূর। নিঝুম বিছানা থেকে নেমে তার ভারী গয়নাগুলো খুলতে শুরু করলো। শুনছি আমি তোরা জোর কইরা বিয়ে করছি, ঠিক আছে, কারণ তুই আমার জিনিস, কিন্তু তোর মনটা আমি জোর কইরা পাবো না, ওইটা আমি আদর কইরাই নিব। সে আলমারি থেকে একটা বালিশ আর চাদর বের করে সোফার দিকে ছুঁড়ে মারল। যা, আজ রাইতে সোফায় গিয়া ঘুমা। আর কান কইলে শুনে রাখ, যেদিন তুই নিজ থাইকা নিজের ইচ্ছায় আমার কাছে আসবি, সেদিনই আমাদের আসল বাসর হইব। তার আগে যদি আমার অনুমতি ছাড়া আমার খাটের 1 মাইলের মধ্যে আইসোস, তাহলে কিন্তু তোর ঠ্যাং আমি ভাঙা দেব। এই কথা বলে নিঝুম খাটের এক পাশে শুয়ে পড়ল। নিঝুম লাইট অফ করতে করতে বলল, আরে হ্যাঁ, মনে রাখিস, আজ থাইকা তুই আমার জাম, আমার হুকুম ছাড়া 1 পাও নড়বে না। গুড নাইট। আমি হতভম্ব হয়ে বসে আছি, কিছুই বুঝতে পারছিলাম না। এই মেয়েটা কি সত্যিই আমাকে ভালোবাসে
নাকি আমাকে টর্চার করার জন্য বিয়ে করেছে। কিন্তু আমার মন বলছে আমার জন্য শুরু হলো এক অদ্ভুত পরীক্ষা, এক ভয়ঙ্কর কিন্তু আকর্ষণীয় খেলা, যার সব নিয়মকানুন ঠিক করে দিয়েছে আমার এই গুন্ডি সিনিয়র চাচাতো বোন এবং রোমান্টিক বউ। পরদিন সকালে সাদাফের মা মিসেস আফরোজা হাতে চায়ের ট্রে নিয়ে নতুন বরবউকে ডাকতে এসেছেন। তার মুখে একরাশ স্নেহমাখা হাসি। দরজার বাহির থেকে বলেন, সাদাব, নিঝুম মা, ওঠো, সকাল হয়ে গেছে, চা এনেছি। ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। কিরে সাদাব, এখনো ঘুম ভাঙেনি? দরজাটা খোল। নিঝুম। আফরোজা ভাবলেন হয়তো ছেলে বৌমা ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। তিনি মুচকি হেসে দরজায় হালকা ধাক্কা দিলেন। দরজাটা ভিতর থেকে লক করা ছিল না। দরজাটা খুলতেই ভিতরের দৃশ্য দেখে তার হাতের চায়ের কাপ প্রায় পড়েই যাচ্ছিল। বিশাল খাটটার মাঝখানে আড়াআড়িভাবে মহারানীর মতো হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে নিঝুম। তার এক পা খাটের বাহিরে ঝুলছে, আরেক পা বেচারি সাদাফের বুকের উপর রাখা। আর তার ভদ্র শান্ত আদরের ছেলে সাদাফ, সে ভয়ে আতঙ্কে খাটের এক কোণায় দেয়ালের সাথে প্রায় মিশে গিয়ে একটা কম্বল জড়িয়ে কোনো মতে বসে আছে। তার চোখ দুটো খোলা, মুখে রাজ্যের অসহায়ত্ব দেখে মনে হচ্ছে সে সারা রাত এক মুহূর্তের জন্য ঘুমোতে পারেনি। সাদাব, কি হয়েছে বাবা? তুই এখানে ওরকম ভাবে বসে আছিস কেন? চুপ চুপ আম্মু, ও উঠে যাবে। তোর কি হয়েছে? ও তোর বউ, তুই ওকে ভয় পাচ্ছিস? ভয় না তো কি, ও তো বাঘেনি, সারা রাত আমার উপর টর্চার করেছে। নতুন বিয়েতে জামাইয়ের উপর বউ একটু অত্যাচার তো করেই, তুইও তো কম দোষ না। আম্মু, তুমি কোন টর্চারের কথা বলছো? ও তো আমাকে তো। ওই সকালে উঠে কার লগে এত পীড়িতের কথা চলতেছে রে? নিঝুমের ঘুম জড়ানো কমকমে কণ্ঠস্বর শুনে সাদাফার তার মা দুজনেই চমকে উঠল। নিঝুমের আড়মোড়া ভেঙে উঠে বসল। শাশুড়িকে দেখেই, আম্মা, আপনি কখন আসছেন? ডাকবেন তো। এই তো মা এলাম, তোমরা ওঠো, নিচে সবাই নাস্তার জন্য অপেক্ষা করছে। আচ্ছা না, খাড়াই আছোস কে? দেখোস না আম্মা খাড়াই আছে, পায়ে হাত দিয়ে সালাম কর। সাদাফ ভয়ে ভয়ে খাট থেকে নেমে তার মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলো। আর আমারে করবি না? আমি কি তোর বউ না? তো তোমাকেও সালাম করতে হবে? অবশ্যই, জামাই তার বউরে সালাম করলে জামাইয়ের ইজ্জত কমে না। পারে, কর বলছি। আফরোজা তার ছেলের এই অবস্থা দেখে আর হাসি চাপতে পারলেন না। তিনি মুখ ঘুরিয়ে হাসতে লাগলেন। সাদাফ অনিচ্ছার সত্ত্বেও নিঝুমের পায়ে হাত দিতেই নিঝুম তার মাথাটা ধরে নিজের পায়ের উপর রেখে দিল। থাক থাক, অনেক হয়েছে, দয়া করি সারা জীবন ভালো থাক, আর সালাম করতে হবে না, মজা করছি। এই বলে নিঝুম উঠে এসে সাদাফের মাকে সালাম করলো। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি হও মা? আম্মা, আপনারে আমি আগে বড় চাচি ডাকতাম আর তুমি তুমি করে সম্বোধন করতাম, কিন্তু এখন থেকে আম্মা আর আপনি করেই ডাকবো, কেমন? আচ্ছা ঠিক আছে মা, ডেকো। ঠিক আছে আম্মা, আপনি নিচে যান, আমরা আসছি। এই বলে সে ওয়াশরুমের দিকে চলে গেল। সাদাফ শুধু অসহায়ভাবে তার মায়ের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর পরিবারের সবাই একসাথে নাস্তা করতে বসেছে। সাদাফের বাবা, সাদাফের মা আর নতুন বরবউ। সাদাফের বাবা মিস্টার ইকবাল বলেন, মা নিঝুম, নতুন বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না বা, কোনো অসুবিধা নাই, খালি আপনার স্যামরাটা একটু সমস্যা করতেছে। কেন, সাদাব কি করেছে? কি করে নাই সেটাই জিগান, সারা রাইতে আমারে ঘুমাইতেই দেয় নাই, খালি খালি দুষ্টুমি। নিঝুমের এই নির্লজ্জ মিথ্যা কথায় সাদাফের মুখের ডিম বাজি গলায় আটকে যাওয়ার উপক্রম হলো। সে বিষম খেয়ে কাঁদতে লাগলো। আহা, আস্তে খা বাবা, নে পানি খা। ওই আমার প্লেটে ডিমটা দে তো। কেন, তোমার প্লেটেও তো ডিম আছে। আমার প্লেটে যেটা আছে ওইটা আমি খাবো, তোর প্লেটে ওই পোচ করা ডিমটা আমার পছন্দ হয়েছে, দে বলছি। সাদাফ অসহায়ভাবে তার মায়ের দিকে তাকালো। তার মা ইশারায় তাকে ডিমটা দিয়ে দিতে বললেন। সাদাফ দীর্ঘশ্বাস ফেলে তার প্লেটের ডিমটা নিঝুমের প্লেটে তুলে দিল। নিঝুম ডিমটা মুখে দিয়ে খেতে খেতে বলল, এবার ঠিক আছে। আর শোন, আমার চাটা আমার রুমে নিয়ে আসবি, এখানে বইয়া সবার সামনে চা খাইতে আমার শরম লাগে। শরম শব্দটা শুনে সাদাফের বাবা মা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলেন। যে মেয়ের অভিধানে শরম শব্দটাই নেই, সে বলছে তার শরম লাগে।
আসলে এই বিষয়গুলো তাদের মাঝে সেই ছোট থেকেই হয়ে আসছে। সাদাফ রাগে অপমানে উঠে দাঁড়ালো। আমি তোমার চাকর না যে তোমার সব হুকুম শুনতে হবে। নিজের চা নিজে নিয়ে খেতে পারো না? না, পারি না, কারণ আমার জামাই আছে, আর জামাইয়ের কাজই হইল বইয়ের সেবা করা। আর আমি বয়সে বড়, সো বড়দের খেদমত করতে হয়, জানিস না? নিঝুম মা, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সাদাব তোমার স্বামী, ওর সাথে সম্মান দিয়ে কথা বলো। আব্বা, আপনি কি যে কর না। সে চেয়ার থেকে উঠে এসে তার শ্বশুরের পাশে দাঁড়ালো। জামাইরে তো আদর কইরেই শাসন করতে হয়, ও তো এখনো বাচ্চা। আমি যদি ওরে এখন থাইকাই না শিখাই তাহলে শিখবো কেমনে? জামাইরে শাসন করা তো বইয়ের অধিকার, তাই না আম্মা? নিঝুম তার শাশুড়ির দিকে তাকিয়ে একটা চোখ মারল। আপনারা মুরব্বী মানুষ, আপনারা আমাগো এই মিষ্টি ঝগড়ার মধ্যে নাক গলায় না তো। আপনারা আপনাদের রোম্যান্স করেন, আমরা আমাদেরটা করি। নিঝুমের এই কথায় আর যুক্তির প্যাচে মুরব্বীরাও চুপসে গেলেন। তারা বুঝতে পারলেন এই মেয়ে সাধারণ নয়, এর সাথে কথায় পেরে ওঠা যাবে না। কিরে, এখনো খাড়াই আসুস কে? জানি আই বলছি। সাদাব পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে রান্নাঘরের দিকে চলে গেল। নিঝুম একটা বিজয়ের হাসি দিয়ে চেয়ারে গিয়ে বসল। সাদাফের নতুন জীবনের গুন্ডি বউয়ের অধীনে তার গোলামি জীবনের প্রথম সকালটা এভাবেই শুরু হলো। আর এভাবেই বিয়ের পর কেটে গেছে প্রায় 1 সপ্তাহ। সাদাফের জীবনটা এখন একটা রুটিনের মধ্যে চলছে। সকালে নিঝুমের ধমক থেকে ঘুম থেকে ওঠা, তার জন্য চা বানিয়ে দেওয়া, আর সারাদিন ভয়ে ভয়ে থাকা, এই তার নতুন জীবন। সকালে সাদাফদের ড্রয়িং রুমে সাদাফ ব্যাগ কাঁধে নিয়ে নিতে নিতে বলল, আম্মু, আমি কলেজে যাচ্ছি। সে কি রে, নাস্তা করবি না? না আম্মু, দেরি হয়ে যাচ্ছে, ক্যান্টিনে কিছু খেয়ে নেব। এই খাড়া। সিঁড়ি দিয়ে নামার সময় এক পরিচিত গমগমে কণ্ঠস্বর শুনে সাদাফের পা দুটো জায়গায় আটকে গেল। সে পিছনে ঘুরেই দেখল নিঝুম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা জিন্স আর ফতুয়া, চুলগুলো উঁচু করে ঝুঁটি করা। তাকে দেখে মনে হচ্ছে সেও বাইরে যাওয়ার জন্য প্রস্তুত। কই যাস? কলেজে ক্লাস আছে। আমার পারমিশন দিছস? পারমিশন? কলেজে যাওয়ার জন্য পারমিশন নিতে হবে? অবশ্যই, তুই এখন আমার জামাই। আমার পারমিশন ছাড়া তুই বাড়ির বাইরে এক পাও রাখতে পারবি না, বুঝছস? আহা, নিঝুমা কি করছিস? ওর তো ক্লাস আছে, তো যেতে দে। আম্মা, আপনি তো চুপ করেন তো। আমি আমার জামাইয়ের শাসন করতেছি, আপনি এর মধ্যে কথা কইেন না। নিঝুম সাদাফের দিকে এগিয়ে এলো। কিরে, আমারে না কইয়া একা একা কলেজে যাওয়ার ধান্দা, তাই না? ভাবছস আমি টের পাবো না? একা একা মানে? আমি তো রোজই একা যাই। আগে যাইতি, এখন আর পারবি না। আমিও যাবো তোর লগে। কি? তুমি তুমি আমার সাথে কলেজে যাবে? কেন? কেন আবার? আমার জামাই কলেজে গিয়া পড়াশোনা করতেছে না অন্য মাইয়াগুলোকে লাইন মারতেছে, সেটা তো আমার দেখা লাগবো। চল, দেরি হইতাছে। প্লিজ নিঝুম, আমার সাথে যেও না, সবাই দেখলে কি ভাববে? কি ভাববো? ভাববো বউ তার জামাইয়ের কত ভালোবাসে। চল বলছি, নাকি কান ধরে নিয়ে যাবো? সাদাফের আর কিছুই করার ছিল না। সে পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে নিঝুমের পিছু পিছু হাঁটা দিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। নিঝুম তার স্কুটিটা পার করে সাদাফের পাশে এসে দাঁড়ালো। ভার্সিটিটা তো দেখি আগের মতোই আছে, কিছুই বদলায়নি। আমারও অনেক স্মৃতি পড়ে আছে এখানে। সেটা জানি। আমার এক নামে সবাই চিনত, নিঝুম আপা। সাদাফ ভাবতেও পারেনি তার এই গুন্ডি বউ তারই ভার্সিটির সিনিয়র ছিল। যাই হোক, তোর ক্লাস কোন রুমে? দোলনায়। কিন্তু তুমি আমার সাথে আসবে না, তুমি এখানেই দাঁড়াও। ঠিক আছে, যা। আমি কারাইয়া তোর লগে ওয়েট কর মনে। বাসায় যাবো। তোর ছুটির সময় আবার আইসা তোরে নিমো। ক্লাস শেষ হইলে সোজা আমার কাছে এখানেই আসবি। 1 সেকেন্ডও দেরি এদিক ওদিকে গেছোস যদি দেখি, তাহলে কিন্তু তোর খবর আছে। সাদাফ প্রায় দৌড়ে ক্লাসের দিকে চলে গেল। ক্লাসে বসেও সাদাফের মনে কোনো শান্তি নেই। তার বারবার মনে হয়েছিল নিঝুম হয়তো দরজার বাহিরেই দাঁড়িয়ে আছে। ক্লাস শেষে সে যখন বের হলো তখন তার বুকটা ধক করে উঠল। তার সেই ক্লাসমেট সুমাইয়া তার দিকে এগিয়ে আসছে। সাদাফ, তোর কি খবর রে? ওই দিন ওভাবে চলে গেলি, আর তোর ফোনটাও বন্ধ। তোর বিয়ে হয়ে গেল নাকি? ওয়াও, কংগ্রেচুলেশনস। ভাবি কেমন আছে? তা সেই দিন তোর ওই বোনটা? ওর বোন না, বউ। নিঝুম কোত্থেকে যেন এসে তাদের মাঝখানে দাঁড়ালো। তার চোখে আগুন ঝরছে। আপু, আপনি? কেন, আমারে দেখা কি তোর পেটের ভাত
চাল হইয়া গেল নাকি? নিঝুম প্লিজ, ও আমার বন্ধু। তুই চুপ কর। কি রে, কি এত কথা কস আমার জামাইয়ের লগে? হ্যাঁ, কিছু না আপু, আমি শুধু নোটস। নোটস? ওর নোটস লাগলে আমি দিব, ওর খাতা কলম লাগলে আমি দিব, ওর যা যা লাগবে সব আমি দিব, কারণ আমি ওর বউ। তুই তোর চরকায় তেল দে। আর আজকের পর যদি তোরে আমি ওর আশেপাশে দেখছি, নিঝুম সুমাইয়ার খুব কাছে মুখ নিয়ে গেল। আবারও বলতেছি, তাইলে তোর এই চাইনিজ ফেসটা না আমি একেবারে পুরোপুরি দেশি বানায় দেবো, মনে থাকে জানো? সুমাইয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। পুরো করিডোরের ছাত্রছাত্রীরা তখন দাঁড়িয়ে এই লাইভ সিনেমা দেখছে। সবার মধ্যে ফিসফিসানি হাসাহাসি শুরু হয়ে গেল। দেখেছিস, সাদাফের বউ তো দেখি সাক্ষাৎ ডাইনি একটা। আহারে, ছেলেটার জন্য মায়া হচ্ছে, একেবারে বউয়ের আঁচলে বাধা পড়ে গেছে মনে হচ্ছে। সাদাফের সম্মান, তার ইমেজ সব কিছু যেন মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশে গেল। সে অপমানে, লজ্জায়, রাগে কাঁপছিল। তুমি তুমি আমার জীবনটা শেষ করে দিলে নিঝুম। আমি আর কোনোদিনও এই ভার্সিটিতে মুখ দেখাতেই পারবো না। নিঝুম সাদাফের থুতনি ধরে মুখটা তুলে বলে, কেন পারবি না? তুই কি চুরি করছস না ডাকাতি করছস? তুই তো তোর বইয়ের লগেই আসস, এত লজ্জার কি আছে? এটাকে থাকা বলে না, এটাকে বলে শাসন। তুমি আমাকে সবার সামনে জোকার বানিয়ে দিলে। আমি তোরে জোকার বানাই দিব? আমি তোরে আমার বানাইছি। চল আমার বাসায়, আজকা তোর লাইগা আমি নিজের হাতে বিরিয়ানি রান্না করুম। এই কথা বলেই নিঝুম সাদাফের হাতটা শক্ত করে ধরে সবার অবাক দৃষ্টির সামনে দিয়ে তাকে প্রায় টানতে টানতে নিয়ে যেতে লাগলো। সাদাফের আর কিছুই করার ছিল না। সে বুঝতে পারছিল তার পরিচয় এখন আর সাদাফ নয়, তার নতুন পরিচয় নিঝুমের জামাই, বইয়ের আঁচলে বাঁধা ভেড়া। আর এই পরিচয় নিয়েই তাকে তার বাকি জীবনটা কাটাতে হবে। পরদিন দুপুরবেলা চারুকলার পিছনে সেই বিখ্যাত শ্যাডোর ক্যান্টিন। সাদাফ কোনো মতেই নিঝুমকে বুঝিয়ে শুনিয়ে আজকে শুধু ছেলেদের আড্ডা বলে বাসা থেকে বের হতে পেরেছে। যদিও তাকে 10 মিনিট পর পর ফোন করে রিপোর্ট দেওয়ার শর্তে আসতে হয়েছে। সে ক্যান্টিনের এক কোণায় বসে তার বন্ধুদের জন্য অপেক্ষা করছিল। রিয়াদ পিছন থেকে এসে সাদাফের চোখ চেপে ধরে বলে, বলতো আমি কে? বাদ দে রিয়াদ, ভালো লাগছে না। রিয়াদ চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বসে। কি রে দোস্ত, তোর মুখটা এমন হাড়ির মতো করে রেখেছিস কেন? যেন তোর বউ তোকে না মেরে আদর করে দিয়েছে। আদর? তুই তো দেখলি কালকে ক্যাম্পাসে কি হলো। আমার মান সম্মান আর কিছুই বাকি রাখেনি। ঠিক তখনই সাদাফের বাকি বন্ধুরাও সেখানে এসে জুটল, আসিফ আর নাহিদ। কি খবর জামাই সাহেব? ভাবি আজকেও সাথে আসেননি? আরে, উনি তো ছায়ার মতোই সাথে থাকেন। হয়তো এই ক্যান্টিনের কোনো কোনায় লুকিয়ে আমাদের উপর নজর রাখছেন। তোরা কি আমার মজা নিতে এসেছিস নাকি সান্ত্বনা দিতে? আরে দোস্ত চিল, আমরা তো তোর কষ্টটা বুঝতে পারছি। আচ্ছা দোস্ত, খাঁচার পাখি হইয়া কেমন লাগতেছে? নিঝুম আপা তো তোর একেবারে নজরবন্দি করে রাখছে। নজরবন্দি বলিস না, বল আদরবন্দি। আচ্ছা দোস্ত, সত্যি করে বলতো, নিঝুম আপা কি তোকে রাতে ঘুমাতেও দেয় না? আমার তো মনে হয় বেচারার বাসর রাতেই এমন টর্চার হয়েছে যে ও এখনও সেই ট্রমা থেকে বের হতেই পারেনি। তোরা থামবি? আমি এখানে আমার দুঃখের কথা বলতে এসেছি, আর তোরা আমার কাটাকে নুনের ছিটা দিচ্ছিস। আহা, রাগ করিস কেন? বল বল, তোর দুঃখের কথা বল, আমরা তো শুনতেই বসে আছি। আর বলিস না, জীবনটা হেল হয়ে গেছে। ওই মেয়ে একটা সাইকো, একেবারে টোটাল সাইকো। কেন, কি করেছে আবার? কি করেনি সেইটা বল। কালকে বিরিয়ানি রান্না করেছিল আমার জন্য। আমি তো ভাবলাম যাক, বইয়ের হাতে প্রথম রান্না, একটু ভালোবাসা দেখাই। যেই না মুখে দিয়েছি, বুঝলি, মনে হলো যেন 1 কেজি লবণ মুখে দিয়েছি। তারপর তুই কিছু বলিসনি? বলবো? আমার সে সাহস আছে? আমি তো হাসি মুখে খেয়েই যাচ্ছিলাম। ও যখন জিজ্ঞেস করলো কী রে কেমন হয়েছে, আমি বললাম অসাধারণ, জীবনে এমন বিরিয়ানি খায়নি। আর যায় কোথায়, ও তো খুশিতে আরেক প্লেট এনে আমার সামনে হাজির করলো। আমি ভাই কেঁদেই দিয়েছিলাম, বুঝলি। সাদাফের এই করুণ কাহিনী শুনে তার বন্ধুরা হাসতে হাসতে শেষ। শুধু কি এই, রাতে ঘুমাতেও দেয় না। আমি যদি একটু পাশ ফিরে শুই, সাথে সাথে ধমক, ওই আমার দিকে পিঠ দিয়ে ঘুমাচ্ছে কেন? তোর এত বড় সাহস, সোজা হয়ে আমার দিকে ফিরে শো। সিরিয়াসলি দোস্ত? আর কি বলবো, আমি যদি
একটু ছবি আঁকার জন্য রাত জাগতে যাই, সাথে সাথে আমার সব রং তুলি কেড়ে নিয়ে বলে, অনেক হয়েছে, রাত হয়েছে, বইয়ের লাগে প্রেম করার লাইগা, ছবি আঁকার লাইগা না। বল, এই মেয়ের সাথে সংসার করা যায়? কিন্তু দোস্ত, নিঝুম আপা তো তোকে ভালোবাসে, এটা তো মানতেই হবে। ভালোবাসে? ওটা ভালোবাসা না, ওইটা জেলখানা। দিনে শান্তি নাই, রাতেও ঘুম নাই। আমার মনে হয় আমি খুব তাড়াতাড়ি পাগল হয়ে যাব। তাই নাকি? আমার জামাই আমার লইগা পাগল হইয়া যাইব আর আমি কিছুই কমো না? তা তো হয় না। এক পরিচিত হিমশীতল কণ্ঠস্বর শুনে ক্যান্টিনের পুরো টেবিলটা যেন জমে বরফ হয়ে গেল। সাদাফ আর তার বন্ধুরা ভয়ে ভয়ে পিছন ঘুরে দেখলো, তাদের ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে নিঝুম। তার হাতে কয়েকটা শপিং ব্যাগ, মুখে এক ভয়ঙ্কর হাসি। সে কখন এসে দাঁড়িয়েছে কেউ টেরই পায়নি। কিরে, আমার জামাইটা নিয়ে কি এত ষড়যন্ত্র করতেছস তোরা? হ্যাঁ, আমার নামে কি কি বিচার দিছিলি তুই? না না আপা, আমরা তো আপনার প্রশংসাই করছিলাম। বলছিলাম আপনি সাদাফের কত খেয়াল রাখেন। হ্যাঁ আপা, ওই তো সাদাব বলছিল আপনি নাকি কালকে অসাধারণ বিরিয়ানি রান্না করেছিলেন। ও তাই? আর রাতে যে তোরে আমি ঘুমাইতে দেই নাই, সেটাও কি প্রশংসা? সাদাফের মুখটা দেখার মতো ছিল। সে বুঝতে পারছিল তার পালানোর আর কোনো রাস্তা নেই। নিঝুম সাদাফের কানটা খপ করে ধরে বলে, চ বাসায় চ। লাগছে, ছাড়ো। বাসায় কেন যাব? কেন মানে? তুই না বললি তুই আমার লইগে পাগল হইয়া যাইতাছস? তো চল, তোর পাগলামি আমি আজ ছুটাইয়া দিতেছি। তুই আমার নামে বন্ধুদের কাছে বিচার দিস না। আজকা তোর একদিন কি আমার একদিন। নিঝুম সাদাফের কান ধরে। সবার হাসি আর টিপ্পনির মাঝখান দিয়ে তাকে ক্যান্টিন থেকে টেনে নিয়ে যেতে লাগলো। সাদাফ অসহায়ভাবে তার বন্ধুদের দিকে বাঁচাও দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু তার বন্ধুরা ভয়ে অন্যদিকে তাকিয়ে থাকার ভান ধরছিল। এইভাবেই তাদের বিয়ের আজ 2 মাস। এই 2 মাসে সাদাফ খুবই বিরক্ত হয়ে গেছে এবং আগের চেয়ে অনেক বেশি সতর্ক এবং ভীত। সে নিঝুমের ভয়ে ক্লাসের মেয়েদের সাথে কথা তো দূরের কথা, তাদের দিকে তাকাতেও ভয় পায়। সেদিন আড্ডায় বসে রিয়াদ বলল, দোস্ত, আর কতদিন এভাবে চলবি? তোর অবস্থা তো দিন দিন আরও খারাপ হচ্ছে। তুই তো দেখি হাসতেও ভুলে গেছিস। হাসবো? আমার জীবনে হাসি আছে নাকি? ওই মেয়েটা তো আমার জীবনটাকে একটা জেলখানা বানিয়ে ফেলেছে। 24 ঘন্টা পাহারা। আমি কোথায় যাই, কার সাথে কথা বলি, কি খাই, সব কিছু রিপোর্ট তার কাছে থাকা যায়। কিন্তু দোস্ত, নিঝুম আপা তো তোকে ভালোবাসে। সেদিন দেখলাম তুই ক্লাস করছিস আর উনি বাইরে দাঁড়িয়ে তোর জন্য লেবু শরবত বানিয়ে নিয়ে এসেছেন। রোদের মধ্যে বেচারির মুখটা লাল হয়ে গিয়েছিল। ওইটা ভালোবাসা না, অত্যাচার। শরবতের গ্লাসটা আমার হাতে দিয়ে কি বলেছে জানিস? বলেছে এটা পুরোটা খাবে, 1 ফোঁটা যদি ফেলছোস তাহলে তোর খবর আছে। বল, এটাকে ভালোবাসা বলে? তা যা বলেছিস, কিন্তু এর একটা সমাধান তো দরকার। তুই বরং আঙ্কেল আন্টিকে বল। বলছিলাম আম্মু তো এখন ছেলের চেয়ে বউয়ের ভক্ত বেশি। আর আব্বু তো ওনার ভয়ে কথাই বলে না। আমার এখন একটাই রাস্তা খোলা আছে। কি রাস্তা? পালানো। পালানো শব্দটা শুনে তার বন্ধুরা অবাক হয়ে গেল। পালাবি মানে ডিভোর্স? আরে না, ডিভোর্স দেওয়ার কথা বলে তো ও আমাকে মেরেই ফেলবে। আমি কয়েকদিনের জন্য পালাবো, একটু শান্তির নিঃশ্বাস নেওয়ার জন্য। আইডিয়াটা খারাপ না, কিন্তু কিভাবে? নিঝুম আপাতত তোরে চোখের আড়ালে হতে দেয় না। সেটার ব্যবস্থা আমি করে ফেলেছি। সামনের সপ্তাহে আমাদের ডিপার্টমেন্ট থেকে 3 দিনের জন্য শ্রীমঙ্গল স্টাডি ট্যুরে যাবে। আমি ওই ট্যুরে যাব। আর নিঝুম আপা তোকে যেতে দেবে না, কিন্তু আমি তো বলবো না যে আমি বন্ধুদের সাথে যাচ্ছি। আমি বলবো এটা কম্পালসারি ট্যুর, সব স্যাররাও যাচ্ছেন। না গেলে আমার ফাইনাল ইয়ারে গ্রেডে এফেক্ট পড়বে। পড়াশোনার কথা বললে তো ও হয়তো রাজি হয়ে যাবে। ওয়াও দোস্ত, তোর মাথায় তো বুদ্ধি আছে। খাঁচায় থাকতে থাকতে পাখিও দেখি চালাক হয়ে যায়। হাসবি না, এটা আমার জীবন মরণের প্রশ্ন। এই 3 দিন আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। কয়েকদিন পরে সাদাফ তার রুমে বসে খুব সাবধানে নিঃশব্দে তার ব্যাগ গোছাচ্ছিল, যেন সে কোনো ডাকাতি করতে যাচ্ছে। যাক, মিশন প্রায় সফল। কাল সকালেই রওনা। তারপর 3 দিনের জন্য আহারে শান্তি। কিরে, এত রাইতে বিড়ালের মতো নিঃশব্দে কি করস? দরজার কাছ থেকে ভেসে আসে এক পরিচিত কণ্ঠস্বর সাদাফের হৃৎপিণ্ডটা প্রায় থেমে যাওয়ার উপক্রম হলো।
সে পিছন ঘুরে দেখল দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নিঝুম। তার হাতে এক মগ গরম দুধ, তার মুখে এক রহস্যময় হাসি। না কিছু না তো, আমি আমি তো কালকে ক্লাসের জন্য বই গোছাচ্ছিলাম। বই গুছাচ্ছিলি? ব্যাগের মধ্যে তো দেখি খালি টি শার্ট আর জিন্সের প্যান্ট। ভার্সিটিতে কি এখন ড্রেস কোড বদলাইছে নাকি? নিঝুম সাদাফের হাত থেকে ব্যাগটা নিয়ে বিছানার উপর উল্টো করে ঝাড়ল। ভিতর থেকে সব কাপড় চোপড় বেরিয়ে এলো, সাথে একটা নতুন কেনা সানগ্লাস আর টুপিও। বাহ, পড়াশোনার সরঞ্জাম তো দেখি এলাহি কারবার। সানগ্লাস পইরা কি তুই এখন বই পড়বি নাকি? হ্যাঁ স্যামরা? ওইটা তো রোদ লাগে চোখে। আমার লগে চালাকি? হ্যাঁ, আমারে না কইয়া কই বানানো ধান্দা করতেছস? পালাচ্ছি না তো, আমি তো স্টাডি ট্যুরে যাচ্ছি। স্টাডি ট্যুর? আমারে তো কইলি এটা কম্পালসারি স্যারের যাইব, কিন্তু আমি তো তোর ডিপার্টমেন্টে ফোন কইরা খবর নিছি এটা তো কম্পালসারি ট্যুর না। আর কোনো স্যারও যাইতেছে না, খালি তোদের মতো কয়েকজন বাদর লাফাইতে লাফাইতে যাইতেছে। সাদাফ বুঝতে পারল তার সব প্ল্যান ফাঁস হয়ে গেছে। সাদাফকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলে, তো সাহস তো কম না? আমারে ফাঁকি দিয়া তুই মাইয়াগুলোকে ঘুরতে যাইবি? আমি বাইচা থাকতে এটা কোনোদিনও হইব না। সাদাফ ভাবল আজ তার কপালে নির্ঘাত মার আছে, কিন্তু অপ্রত্যাশিতভাবে নিঝুমের চোখের আগুনটা নিভে গিয়ে সেখানে নেমে এলো একরাশ কষ্ট আর অভিমান। বিছানার অন্য প্রান্তে বসে অন্যদিকে তাকিয়ে বলে, তুই কি আমার উপরে সত্যি এত বিরক্ত সাদাফ? আমার লগে থাকতে তোর কি এতই দমবন্ধ লাগে যে আমার থেকে তোর পালাইতে ইচ্ছে করে? নিঝুমের এই নরম আবেগঘন কণ্ঠস্বর সাদাফ আগে কখনো শোনেনি। সে ধীরে ধীরে উঠে বসে। আমি শুধু একটু একা থাকতে চেয়েছিলাম নিঝুম, একটু স্পেস। আমার ভালোবাসার মধ্যেই কি তোর দম বন্ধ হয়ে আসে? ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে? 24 ঘন্টা আমার উপর নজরদারি করা, আমাকে শাসন করা, আমার বন্ধুদের সামনে অপমান করা, এটা ভালোবাসা? আমি তো এভাবেই ভালোবাসা দেখাইতে শিখছি। আমি তোরে হারাইতে চাই না সাদাফ, তাই আমি এমন করি। আমি জানি আমি তোর মতো গুছাইয়া কথা কইতে পারি না, তোর মতো আর্ট বুঝি না। আমি একটা গুন্ডি, একটা। নিঝুম কান্নায় ভেঙে পড়ল। নিঝুমকে এভাবে কাঁদতে দেখে সাদাফের ভিতরটা মোচড় দিয়ে উঠল। তার সব রাগ, সব বিরক্তি যেন গলে জল হয়ে গেল। সে এগিয়ে এসে নিঝুমের পাশে বসল। তারপর তার জীবনের প্রথমবারের মতো সে নিজে থেকে নিঝুমের হাতটা ধরল। কাঁদছো কেন? আমি তো কোথাও যাচ্ছি না। সত্যি? নিঝুম সাদাফকে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে লাগলো। সাদাফ আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর নিঝুম কান্না থামিয়ে চোখ মুছল। তারপর হঠাৎ করেই তার মুখের অভিব্যক্তি আবারও বদলে গেল। তার চোখে ফুটে উঠল সেই পুরনো দুষ্টুমি ভরা হাসি। ঠিক আছে, তুই স্টাডি ট্যুরে যাবি? ঠিক আছে। সত্যি তুমি আমাকে যেতে দেবে? তবে একটা শর্ত। কি শর্ত? আমিও যাবো তোর লাগে। কি? তুমি গিয়ে কি করবে? কেন? জামাইয়ের খেয়াল রাখার লাইগা আমিও তো যাইতেই পারি, তাই না? তাছাড়া শ্রীমঙ্গলের চা বাগানগুলো নাকি দেখতে অনেক সুন্দর। আমরা দুজন একসাথে ঘুরবো, ছবি তুলবো, হানিমুনটাও হইয়া যাইবো। আইডিয়াটা কেমন বল? সাদাফের পালানোর সব পরিকল্পনা, তার 3 দিনের স্বাধীনতার স্বপ্ন, সব কিছু মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। সে শুধু হতাশ চোখে নিঝুমের বিজয়ীর হাসির দিকে তাকিয়ে রইল। অবশেষে আসলো সেই ট্যুরের দিন। শ্রীমঙ্গলের একটি মনোরম রিসোর্ট, চারিদিকে সবুজ চা বাগান আর পাখির কলকলানি। কিন্তু এই স্বর্গীয় পরিবেশেও সাদাফের মনে কোনো শান্তি নেই, কারণ তার স্বর্গের সাথেই এক শয়তান লেজুর হয়ে চলে এসেছে রিসোর্টের বাগানে ঘোরার সময়। কি রে দোস্ত, তোর না পালানোর কথা ছিল? এই তো দেখি খাঁচা নিয়েই উড়ে এসেছিস। আর বলিস না, আমার সব প্ল্যান চৌপাট করে দিয়েছে। এখন এখানেও আমার উপর গোয়েন্দাগিরি করছে। সাদাফের কথা শেষ হওয়ার আগেই তাদের থেকে কয়েক হাত দূরে বসে থাকা নিঝুমের তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো। আই সাদাফ, কার লগে এত গুজুর গুজুর করস? আর ওই যে মাইয়াটা তোর দিকে তাকাইয়া হাসতেছে, ওরে কি তুই চিনিস? সাদাফ আর তার বন্ধুরা দেখলো তাদের ডিপার্টমেন্টের এক জুনিয়র মেয়ে তাদের দিকে তাকিয়ে হাসছে। ও তো জুনিয়র, আমাকে দেখে হয়তো এমনিতেই হেসেছে। এমনি হাসে নাই, ওর হাসিটা সুবিধার না। যা তুই গিয়া ওরে ক তুই আমার জামাই, তোর দিকে তাকাইয়া হাসাহাসি করে নিষেধ। কি? আমি এটা বলতে পারবো না। ঠিক
আছে, তাহলে আমিই যাইতেছি, গিয়া জিগাই ওর কয়টা দাঁত বেশি হয়েছে। সাদাফ দৌড়ে গিয়ে নিঝুমকে থামিয়ে বলে, আরে আরে থামো প্লিজ, আমি আর কোনো মেয়ের দিকে তাকাবো না, কথাও বলবো না, খুশি? এবার লাইন আয়। সাদাফের বন্ধুরা দূর থেকে এই দৃশ্য দেখে হাসতে হাসতে শেষ। সাদাফের স্বাধীনতার সংগ্রাম শ্রীমঙ্গলে এসে স্ত্রীর হুকুম মতে পরিণত হয়েছে। সারাদিন সবাই যে যার মতো ঘোরাঘুরি করার পর রাত নেমে আসে। রিসর্টের ক্যাম্পফায়ার, চা বাগানের মাঝখানে আগুন জ্বালিয়ে সবাই গান বাজনা আড্ডায় মেতেছে। সাদাফ তার বন্ধুদের সাথে এক কোণায় বসে গিটার বাজাচ্ছিল। তার মনটা আজ কিছুটা ভালো। হঠাৎ করেই নিঝুম তার পাশে এসে বসলো। ওই আমার লোকে একটা গান গাতো। আমি তো ভালো গাইতে পারি না। আমি যা কইছি তাই কর। সাদাফ অনিচ্ছার সত্ত্বেও একটা রোমান্টিক গান ধরল। তার সুন্দর কণ্ঠস্বরে সবাই মুগ্ধ হয়ে গেল। গান গাওয়ার সময় তার চোখ ছিল শুধু নিঝুমের দিকে। গান শেষ হলে সবাই যখন হাততালি দিয়েছিল, তখন নিঝুম সাদাফের হাত ধরে তাকে টেনে তুলল। চল আমার লগে। কোথায়? চুপচাপ চল বলছি। নিঝুম সাদাফকে সবার থেকে আলাদা করে চা বাগানের ভিতরে একটা নির্জন অন্ধকার জায়গায় নিয়ে এলো। চাঁদের আলোয় চারিদিকটা অপার্থিব সুন্দর লাগছিল। নিঝুম হঠাৎ করেই তার মাথাটা সাদাফের কাঁধে রাখলো। তুই তুই কি সত্যি আমার উপরে অনেক বিরক্ত সাদাফ? জানি না। আমি জানি আমি খুব খারাপ। আমি তোর লগে সবসময় খারাপ ব্যবহার করি, তোরে শাসন করি, কিন্তু কিন্তু আমি কি করুম বল? তোরে ছাড়া আমি যে কিছুই ভাবতে পারি না। ছোটোবেলা থাইকা আমি খালি মারামারি গুন্ডামি এসব কইরাই বড় হয়েছি। ভালোবাসা কেমনে দেখাইতে হয়, কেমনে আদর করতে হয়, সেটা তো আমার কেউ কোনোদিন শেখাই নাই। আমি খালি একটাই জিনিস জানি, অধিকার। আর তুই তুই আমার অধিকার, বুঝলি? তুই আমার সব। নিঝুমের কণ্ঠস্বরটা কাঁপছিল। আমি জানি আমি কেমন, কিন্তু আমি তোরে ছাড়া থাকতে পারুম না, বুঝলি? তুই আমার সব। এই আবেগঘন মুহূর্তে চাঁদের আলোয় নিঝুমের এই দুর্বল রূপ দেখে সাদাফের মনটা গলে গেল। তার সব রাগ, সব বিরক্তি যেন উবে গেল। সে আলতো করে নিঝুমের মাথায় হাত রাখল। এই প্রথমবার সে নিজে থেকে তার এই গুন্ডি বউটাকে একটু আশ্রয় দেওয়ার চেষ্টা করল। সেই রাতের পরে তারা বাসায় ফিরল। ট্যুরে সেই রাতের পর থেকেই সাদাফের মনে নিঝুমের প্রতি এক নতুন অনুভূতি তৈরি হয়েছে। সে এখন নিঝুমকে আর আগের মতো ভয় পায় না, বরং তার গুন্ডামির আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটাকে বুঝতে শুরু করেছে। কিন্তু তার মানে এই না যে সে প্রতিশোধ দেওয়া ছেড়ে দিয়েছে। নিঝুম, এদিকে এসো তো। কিরে চিল্লাইস কেন? আমি সিরিয়াল দেখতেছি। আরে আসোই না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নিঝুম অনিচ্ছা সত্ত্বেও সাদাফের স্টুডিওতে এলো। আমি ঠিক করেছি, আমি তোমার একটা ছবি আঁকবো। সত্যি? আমার যদি ছবি আঁকবি? কবে? আজ, এখনই তুমি আমার মডেল হবে। নিঝুম তো মহা খুশি। সে তার সবচেয়ে সুন্দর শাড়িটা পরে সেজেগুজে সাদাফের সামনে এসে দাঁড়ালো। কিরে কেমন লাগতেছে আমারে? ঠিক আছে। এখন আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই দাঁড়াতে হবে, কোনো নড়াচড়া করা চলবে না। সাদাফ নিঝুমকে একটা অসম্ভব কঠিন আর অস্বস্তিকর পোজে দাঁড় করালো। হাতে একটা ফুলদানি নাও, ডান পাটা একটু বাঁকা করো, হ্যাঁ মাথাটা একটু ডান দিকে ঘোরাও, চোখটা ওপরের দিকে, পারফেক্ট। এখন নড়বে না, ঠিক এইভাবেই দাঁড়িয়ে থাকবে। নিঝুম প্রথমে খুব উৎসাহের সাথে পোজ দিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় গড়াচ্ছিল আর নিঝুমের অবস্থা খারাপ হচ্ছিল। ওই আর কতক্ষণ? আমার তো পায়ে জিজি ধরে গেল। চুপ, নড়াচড়া করবে না। আর্ট একটা সাধারণ জিনিস, শিল্পীর মনোযোগ নষ্ট করতে নেই। সত্যি তোর সাধনা নিকুচি করি, আমি আর পারতেছি না, আমার ছাড়। আর মাত্র 2 ঘন্টা। কি 2 ঘন্টা? নিঝুম রাগে ফুলদানিটা ছুঁড়ে ফেলে দিয়ে সোফায় বসে পড়ল। আমি আর তোর মডেল টডেল হইতে পারুম না, তোর ইচ্ছা হইলে তুই ভূতের ছবি আঁক। আরে রাগ করছে কেন? আমার আঁকা তো প্রায় শেষই। সাদাফ তার ক্যানভাসটা ঘুরিয়ে নিঝুমের দিকে ধরল। ক্যানভাসের দিকে তাকিয়ে নিঝুমের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। তার সব রাগ, সব বিরক্তি মুহূর্তের মধ্যেই উবে গেল। ছবিতে সে নেই, ছবিতে আছে এক অনিন্দ সুন্দরী নারী, যার চোখে মুখে রাজ্যের মায়া, কিন্তু ঠোঁটের কোণে এক দৃঢ়তার ছাপ। তার চুলগুলো হাওয়ায় উঠছে, আর তার পিছনে দিগন্তজোড়া আকাশ। সাদাফ তাকে এঁকেছে এক স্বাধীন শক্তিশালী নারীর রূপে। এটা
এটা কি আমি? হ্যাঁ, আমার চোখে তুমি ঠিক এমনই। বাইরের দিক থেকে তুমি হয়তো খুব শক্ত, খুব গণ্ডি, কিন্তু তোমার ভেতরটা এই আকাশের মতোই বিশাল আর সুন্দর। ছবিটা দেখে আর সাদাফের মুখে এ কথা শুনে নিঝুমের চোখে জল এলো। সে মুগ্ধ হয়ে নির্বাক হয়ে সাদাফের দিকে তাকিয়ে রইল। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার জামাই। সেই ঘটনার কয়েকদিন পর হঠাৎ করে সাদাফের খুব জ্বর এলো, ভাইরাল ফিভার। সারা রাত সাদাফ জ্বরের ঘোরে কাতরাচ্ছিল, আর তার পাশে এক মুহূর্তের জন্য না ঘুমিয়ে জেগে বসেছিল নিঝুম। সাদাফের মা এসে বলেন, নিঝুম, মা তুইও যা, গিয়ে একটু রেস্ট নে, আমি বসছি সাদাবের কাছে। না আম্মা, ও আমার জামাই, ওর লাইকা আমিই থাকুক, আপনি চিন্তা করেন না। নিঝুম সারা রাত ধরে সাদাফের মাথায় জলপট্টি দিয়েছে, ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছিয়ে দিয়েছে, সময় মতো ঔষধ খাইয়েছে। তার সেই গণ্ডি রূপটা উধাও হয়ে গিয়ে সেখানে ফুটে উঠেছে এক প্রেমময়ী উদ্বিগ্ন স্ত্রীর প্রতিচ্ছবি। জ্বরের ঘোরে সাদাফ আবোল তাবোল বকছিল। যেও না প্লিজ, আমাকে ছেড়ে যেও না নিঝুম। আমি কোথাও যাবো না রে শ্যামরা, আমি তোর পাশেই আছি, সব সময় থাকুন। জ্বরের ঘোরেই সাদাফ নিঝুমকে শক্ত করে আঁকড়ে ধরল, যেন সে তার একমাত্র আশ্রয়। দুদিন পর সাদাফের জ্বরটা একটু কমলো। সে চোখ খুলে দেখল সকালের নরম আলো এসে পড়েছে ঘরে, আর তার পাশেই চেয়ারে বসেই তার হাতটা ধরে ঘুমিয়ে পড়েছে নিঝুম। তার চেহারায় রাজ্যের ক্লান্তি, কিন্তু কি অদ্ভুত এক প্রশান্তি। সাদাফ অনেকক্ষণ ধরে অপলক চোখে নিঝুমের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। সে আলতো করে খুব সাবধানে নিঝুমের মাথায় হাত রাখল। এই মেয়েটাই, এই গুন্ডি মেয়েটাই আমার পৃথিবী। আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। সাদাফ আজ নিশ্চিত হলো সে তার সিনিয়র গন্ডি চাচাতো বোনের প্রেমে পুরোপুরি হাবুডুবু খাচ্ছে। আর এই প্রেম থেকে তার আর কোনো মুক্তি নেই, কারণ সে মুক্তি চায়ও না। সাদাফ পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর কেটে গেছে আরও কয়েকদিন। বাড়িটা এখন আগের চেয়ে অনেক শান্ত। নিঝুমের চিৎকার চেঁচামেচি কমে গেছে, আর সাদাফ সে এখন সুযোগ পেলেই লুকিয়ে লুকিয়ে নিঝুমের দিকে তাকিয়ে থাকে। এক সন্ধ্যায় সাদাফ তার আর্ট স্টুডিওতে বসে আছে। রিয়াদ, সব রেডি তো? কোনো সমস্যা হবে না তো? আরে দোস্ত, তুই চিন্তা করিস না, সব পারফেক্ট। আজ তোর জীবনের ফাইনাল পরীক্ষা, ফেল করলে কিন্তু খবর আছে। থুর, ফাজলামি করিস না, আমার এমনিতেই টেনশনে হাত পা কাঁপছে। যে ছেলে বাঘিনীকে বশ করে ফেলেছে তার আবার টেনশন কিসের? যা, অল দ্য বেস্ট, আমি কেটে পড়ছি। রিয়াদ চলে যাওয়ার পর সাদাফ শেষবারের মতো চারিদিকে তাকিয়ে দেখল। তার ছোট্ট স্টুডিও রুমটা আজ সে নতুন করে সাজিয়েছে। মেঝেতে ছড়ানো গোলাপের পাপড়ি, দেয়ালে জ্বলছে মৃদু আলোর ফেয়ারি লাইটস, আর ঘরের মাঝখানে রাখা একটা বড় ক্যানভাস যা সাদা কাপড় দিয়ে ঢাকা। সে নিঝুমকে ফোন করলো। নিঝুম, তুমি একটু আমার স্টুডিওতে আসবে? তোমার জন্য একটা জিনিস আছে। কিরে, আবার আমারে মডেল বানানোতে ধান্দা করছিস নাকি? আমার কিন্তু কোমর এখনো ব্যথা করে। আরে না, তুমি আসো তো। কিছুক্ষণ পর নিঝুম ঘরে ঢুকলো। ঘরের পরিবেশ দেখে সে অবাক হয়ে গেল। তার সেই গণ্ডি মুখটায় ফুটে উঠল একরাশ বিস্ময় আর কোমলতা। এইসব কি চামড়া? তোর কি আজ জন্মদিন নাকি? না, আজ অন্য একটা বিশেষ দিন। সাদাফ এগিয়ে এসে নিঝুমের হাতটা ধরল, তারপর তাকে নিয়ে গেল ঘরের মাঝখানে রাখা সেই ঢাকা ক্যানভাসটার সামনে। চোখটা বন্ধ করো। কেন? আহা, করোই না। নিঝুম চোখ বন্ধ করলো। সাদাফ ক্যানভাসের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে দিল। এবার খোলো। নিঝুম চোখ খুলল। ক্যানভাসের দিকে তাকিয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ক্যানভাসে কোনো ছবি নেই, পুরো ক্যানভাসটাই সাদা, শুধু মাঝখানে লাল রং দিয়ে বড় বড় করে লেখা। তুমি কি আমার এই সাদা কালো ক্যানভাসটা তোমার ভালোবাসার রং দিয়ে রাঙিয়ে দেবে? নিঝুম যখন অবাক হয়ে লেখাটার দিকে তাকিয়েছিল, ঠিক তখনই সাদাফ তার সামনে এক হাঁটু গেড়ে বসলো। তার হাতে কোনো লাল গোলাপের তোড়া নেই, আছে শুধু একটা রং তুলি। আমি জানি আমি তোমার মতো করে কথা বলতে পারি না। আমি জানি আমি তোমার মতো সাহসীও নই। আমি শুধু একজন সাধারণ আর্টিস্ট। আমার পৃথিবীটা ছিল এই সাদা ক্যানভাসের মতোই, রংহীন, আবেগহীন। তারপর তুমি এলে একটা ঝড় হয়ে। আমার সব নিয়ম, সব শৃঙ্খলা তুমি ওলটপালট করে দিলে। নিঝুমের চোখ দুটো জলে ভরে উঠল। প্রথমে আমি তোমাকে ভয় পেতাম,
তোমার উপর বিরক্ত হতাম, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম তোমার এই গুন্ডামির আড়ালে, তোমার এই শাসনের আড়ালে যে ভালোবাসাটি লুকিয়ে আছে তার চেয়ে খাঁটি আর কিছুই হতে পারে না। তুমি আমাকে আগলে রেখেছো, আমাকে ভালোবাসার জন্য লড়াই করেছো, তুমি আমাকে বদলে দিয়েছো নিঝুম। সাদাফ রং তুলিটা নিঝুমের দিকে বাড়িয়ে দিল। আমার সাদা কালো ক্যানভাসটাকে তুমি তোমার ভালোবাসার রং দিয়ে রাঙিয়ে দেবে নিঝুম। আমি তোমাকে ভালোবাসি। নিঝুমের কানে যেন আর কোনো শব্দই ঢুকছিল না, সে শুধু শুনছে সেই 3টে শব্দ। আমি তোমাকে ভালোবাসি। তার জীবনে সে অনেক কিছু জিতেছে, অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু ভালোবাসা, এমনভাবে তাকে কেউ কোনোদিনও ভালোবাসেনি। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। সে তার জীবনের প্রথম ভালোবাসার প্রস্তাব পেয়েছে। সে রং তুলিটা হাতে না নিয়ে দৌড়ে গিয়ে সাদাফকে জড়িয়ে ধরল। আমিও আমিও তোরে ভালোবাসি রে চামড়া, অনেক অনেক ভালোবাসি। তাহলে এখন থেকে আর তুই না, তুমি বলবে। কি তুই আমারে অর্ডার করতেছিস? না, অনুরোধ করছি। নিঝুম সাদাফের নাকটা আলতো করে টিপে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে মিস্টার জামাই, এখন থেকে আমি আমি তুমিই বলবো, কিন্তু যদি মেজাজ খারাপ হয় তাহলে কিন্তু আবার তুইতে ফিরে যাবো, তখন কিন্তু দোষ দিতে পারবে না। পারবো না। সেই রাতে তাদের জীবনে নেমে এলো নতুন এক অধ্যায়। সাদাফ আর নিঝুম তাদের ঘরে এসে বসেছিল, কিন্তু এবার সাদাফ নিঝুমকে কোলে নিয়ে এসেছে। দেখলেন তো দর্শক বন্ধুরা, আমার জামাই একটু রোগা হলে কি হবে, সেও আমার মতো একটু মোটো মেয়েকে কোলে নেওয়ার সামর্থ্য রাখে। আমার জামাইও কম না বলে দিলাম। দুজনের মনে এক অদ্ভুত উত্তেজনা আর লজ্জা কাজ করছিল। আচ্ছা সাদা, হুম। তোমার তোমার কি সেই রাতের কথাটা মনে আছে? কোন রাত? ফাইজলামি করবা না, আমাদের আমাদের বিয়ের প্রথম রাতের কথা। খুব ভালো করেই মনে আছে, তুমি তো আমাকে প্রায় মেরেই ফেলছিলে। আমি আমি তখন একটা কথা বলছিলাম, মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। তুমি বলেছিলে যেদিন আমি নিজে থেকে নিজের ইচ্ছায় তোমার কাছে আসব, সেদিনই আমাদের আসল। সাদাফের কথা শেষ হলো না। নিঝুম তার চোখের দিকে তাকালো। তার সেই গুন্ডি চোখের ভাষায় আর ছিল শুধু ভালোবাসার অপেক্ষা। সাদাফ আর এক মুহূর্ত দেরি করলো না। সে নিঝুমের হাতটা ধরে তাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। আজ আমি এসেছি নিঝুম, আমার পুরো মন নিয়ে, আমার সবটুকু ভালোবাসা নিয়ে, শুধু তোমার কাছে। সেই রাতে তাদের সত্যিকারের ভালোবাসার মিলন হলো। সেখানে কোনো জোর ছিল না, ছিল না কোনো শাসন, ছিল শুধু দুটি মানুষের পরিপূর্ণ আত্মসমর্পণ আর অগাধ ভালোবাসা। গভীর রাতে খুব ঘনিষ্ঠ মুহূর্তে নিঝুম সাদাফের বুকে মাথা রেখে আদুরে গলায় বলে, ওই। আবার ওই? তুমি কোথায় গেলে? আচ্ছা আচ্ছা শোনো। বলো। ঠিক কইরা ভালোবাসবা, নাইলে কিন্তু। নইলে? নইলে তুমি আমাকে মেরে পুঁতে ফেলবে, তাই তো? নিঝুম সাদাফের লোমে ভরা বুকে আলতো করে চুমু খেয়ে বলে, না, এবার আর পুঁতে ফেলবো না। তাহলে? এবার সারা রাত জাগায় রাখবো। 4 বছর পর সাদাফ এখন দেশের একজন নামকরা আর্টিস্ট, আর তার প্রতিটি ছবির অনুপ্রেরণা তার গণ্ডি বউ। আর নিঝুম, সে এখন আর আগের মতো ভণ্ডামি করে না, কারণ তার পুরো সাম্রাজ্য এখন একজনকে ঘিরে, তার জামাইকে নিয়ে। তবে তার শাসনটা এখনও আগের মতোই আছে। সাদাফ আর নিঝুমদের বাড়ির সামনে সুন্দর একটা বাগান। সময় এক অলস ছুটির সকাল। 4 বছর সময়টা খুব বেশি না হলেও সাদাফ আর নিঝুমের জীবনে এনে দিয়েছে এক আকাশ পরিবর্তন। তাদের ছোট্ট সংসার এখন ভালোবাসায় পরিপূর্ণ। সাদাফ ইজেলে ক্যানভাস লাগিয়ে বসে আছে, কিন্তু তার রং তুলিতে কোনো কাজ নেই। তার সব মনোযোগ বাগানের অন্য প্রান্তে, যেখানে তার জীবনের সবচেয়ে সুন্দর দুটি আর্ট পিচ খেলা করছে। নিঝুম মাটিতে হাঁটু গেড়ে বসে তাদের 3 বছরই বাচ্চা মেয়ে নূর ফাতিহার সাথে খেলছে। নূর মা, ওইটা গাঁদা ফুল আর এইটা হলো গোলাপ, কোনটা বেশি সুন্দর বলো তো? নূর তোতলানো গলায় গোলাপের দিকে আঙুল দেখিয়ে বলল, ওইটা ওইটা সুন্দর, বাবাইয়ের মতো। আর আম্মু কিসের মতো? আম্মু আম্মু রাক্ষুস। কি? আমি রাক্ষস? দাঁড়া, তোকে আজ আমি খায়া ফেলাবো। নিঝুম তার মেয়েকে কাতুকুতু দিতে শুরু করলো। নূরের হাসিতে পুরো বাগানটা ভরে উঠল। নিঝুম এখন আর আগের মতো নেই,
তার পরনে জিন্স টপ নয়, একটা আরামদায়ক মিক্সি ড্রেস। তার মুখের সেই কর্কশ ভাবটা পুরোপুরি উধাও। সেখানে এখন এক মমতাময়ী মা আর সুখী স্ত্রীর প্রতিচ্ছবি। কি গো মহারানী, সকাল সকাল প্রিন্সেসের ওপর অত্যাচার শুরু করে দিয়েছো নাকি? নিঝুম নূরকে কোলে তুলে নিয়ে বলে, দেখলি তোর বাপটা কেমন? আমি তোরে আদর করতাছি আর তোর বাপ কয় আমি নাকি তোরে অত্যাচার করতাছি। যাও তুমি তোমার বাপের কাছেই যাও, আমি তোমার সাথে আড়ি। না না আম্মু, আম্মু কাছে যাব। সাদাফ ক্যানভাস ফেলে রেখে তাদের দিকে এগিয়ে এলো। সে পিছন থেকে নিঝুমকে আর নূরকে একসাথে জড়িয়ে ধরল। আমার দুটো পাগলিকে ছাড়া কি আমি থাকতে পারি? তোমরা দুজনেই তো আমার পৃথিবী। হয়েছে হয়েছে, আর পাম দিতে হইব না। সকাল তাইকা এক কাপ চাও বানায়া খাওয়ানোর মুরদ নাই, খালি ডায়লগ। আরে আজ তো ছুটির দিন, আজ আমি আমার দুই রানীর সেবা করব। বলো কি খাবে তোমরা? নুডলস। আর আমি খামো আমার জামাইয়ের হাতে স্পেশাল কফি। পারবা বানাইতে? শুধু কফি আর কিছু না? বাকিটা পরে দেখা যাইব। এখন ছুটির মধ্যে দিয়ে পুরোটা দিন কেটে গেল। রাতে সাদাফ ও নিঝুমের বেডরুম। নূর অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। সাদাফ তার স্টাডি রুমে বসে নতুন একটা সিরিজের স্কেচ করছিল। নিঝুম এক মগ কফি হাতে নিয়ে ঘরে ঢুকলো। এখনো কাজ শেষ হয় নাই তোমার? রাত তো অনেক হলো। সাদাফ ঘুরে নিঝুমকে নিজের দিকে টেনে কোলে বসিয়ে বলল, কাজ তো শেষ, এখন শুধু আমার আসল অনুপ্রেরণার দিকে মনোযোগ দেওয়ার পালা। সে নিঝুমের এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজে দিল। আচ্ছা সাদাফ, একটা কথা বলি। বলো। নিঝুম সাদাফের শার্টের বোতাম নিয়ে খেলতে খেলতে আদুরে গলায় বলে, আমার না আজকাল খুব একা একা লাগে। একা একা লাগে কেন? আমি আছি, নূর আছে, আব্বু আম্মু আছেন। তোমার তো এখন ভরা সংসার। সবাই তো দিনের বেলা নিজের কাজে ব্যস্ত থাকে। নূরটাও স্কুলে যায়, শুরু করবে আর কয়েকদিন পর। তখন তো আমি বাড়িতে একদম একা হয়ে যাব। আমারও তো একটা সার্বক্ষণিক কাজ দরকার, তাই না? ও তাহলে এই ব্যাপার। তা মহারানী কি ধরনের কাজ চাই? নতুন কোনো বিজনেসের প্ল্যান করেছো নাকি? বিজনেস না, ভাবছি আমাদের নূরের জন্য একটা খেলার সাথে নিয়ে আসবো। ওরও তো একা একা খেলতে ভালো লাগে না। তুমি তুমি কি সিরিয়াস? এর চেয়ে বেশি সিরিয়াস আমি আমার লাইফে আর কোনো দিনও ছিলাম না। সাদাফ নিঝুমের কপালে চুমু খেয়ে বলে, তাহলে তো মহারানীর ইচ্ছাই আমার কাছে আদেশ। তা কি চাই আপনার? প্রিন্সেসের জন্য একজন প্রিন্স নাকি আরেকজন প্রিন্সেস? আমার একটা তোমার মতো শান্ত ভদ্র পণ্ডিত ছেলেই চাই, যাকে আমি আবার একদম প্রথম থেকে শাসন করা শেখাতে পারবো। আমার উপর অত্যাচার করে তোমার এখনো মন ভরেনি? আমার মন তো কোনো দিনও ভরবো না, কারণ তুমি আমার নেশা সাদাফ। একটা এমন নেশা যা আমি সারা জীবন করতে চাই। তাহলে তো এই নেশাটা আরও একটু বাড়ানো দরকার, তাই না? সাদাফ ঘরের আলোটা আবছা করে দিল। সে নিঝুমকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। নিঝুম সাদাফের বুকে মুখ লুকিয়ে বলে, এই শোনো। বলো আমার গুন্ডি বউ। এবার আর কোনো শাসন নয়, কোনো জোর নয়, শুধু শুধু অনেক ভালোবাসা দিবা, পারবা না? সাদাফ হেসে নিঝুমের ঠোঁটে ঠোঁট রেখে দেয়। তোমার জন্য আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দেব নিঝুম। বাইরের পৃথিবীর সব কৌতূহলকে পিছনে ফেলে দুটি শরীর এবং দুটি আত্মা ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু করার জন্য আবারও এক হয়ে গেল। তাদের খুনসুটি, ঝগড়া আর ভালোবাসায় ভরা জীবনটা এভাবেই এগিয়ে চলল এক সুন্দর এবং পরিপূর্ণ ভবিষ্যতের দিকে।